রাত 10টা বাজে। রাতের খাবার টেবিলে সকলে একত্রে খেতে বসেছে। মেহের চৌধুরী আর আয়াস ছাড়া। সুব্রতাও মাত্রই এসে বসেছে। ইরা বসেছে সুব্রতার এক পাশে। পাশের চেয়ারটা ফাঁকা পড়ে আছে, কেউ এখানে বসছে না। সম্ভবত আয়াজের জন্যই খালি রেখেছে সকলে। আদিল ফোন ঘাঁটতে ঘাঁটতে ডাইনিংয়ে এসেই মানহাস চৌধুরীর মুখোমুখি হয়ে ফোনটা পকেটে পুরে নেয়। বাবার গম্ভীর চাহনি যথেষ্ট ওর জন্য। আদিল একবার পুরো টেবিলে দেখে সাদাবের সাথে বসতে যাবে, তখনই সুব্রতা বলে ওঠে, আদিল এদিকে এসে বসুন, চেয়ার তো খালি পড়ে আছে। ওদিকে ভাইয়া, ভাবি, বাবা, চাচ্চু সবাই বসেছে। আদিল আশপাশে তাকিয়ে আয়াজকে না দেখে বলে উঠল, ভাইয়া বসবে ওখানে। সুব্রতা চুপ হয়ে যায়। মানহাস চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠেন, কি ব্যাপার, আয়াজ কোথায়? ও কি বাড়ির রুলস ভুলে গেছে? না বাবা, আমি বাড়ির কোনো রুলস ভুলে যাইনি, খিদে নেই আমার। আয়াজের কণ্ঠ শুনে সুব্রতা মাথা তুলে তাকালো। নীল রঙের একটা টি শার্ট গায়ে জড়ানো আয়াজের, পরনে একটা কালো ট্রাউজার, বেশ লাগছে তাকে। সুব্রতার কাছে আয়াজের এই রূপ নতুন, এমনভাবে এর আগে দেখেনি তাকে। কেননা এর আগে ফর্মাল গেটআপেই দেখেছে সবসময়। সুব্রতা দৃষ্টি সরিয়ে নিল। মানহাস চৌধুরী বলে উঠলেন, খিদে নেই এটা কেমন কথা? রাত হয়েছে, খাবার খেয়ে শুয়ে পড়ো, কাল বাড়িতে অনুষ্ঠান আছে তো, সকাল সকাল উঠতে হবে। মানহাস চৌধুরী কথা শুনে আরিস চৌধুরী বলে উঠলেন, এইভাবে বলার কি আছে আয়াজকে? খিদে নাই থাকতে পারে, পরে খেয়ে নিবে না হয়। তুই তো দেখছি এই কয় বছরে বাড়িতে দুনিয়ার নিয়মকানুন লাগিয়ে দিয়েছিস। তা বলছি যে এই চৌধুরী বাড়িটা কি স্কুল নাকি? এত রুলস তো স্কুলেও থাকে না। আরিস চৌধুরীর কথা শুনে সকলে হেসে উঠল। মানহাস চৌধুরী বলেন, এদের জন্য কড়া শাসনই প্রয়োজন। দেখেননি আদিলকে? ফোন নিয়ে খেতে এসেছিল, খাবার থেকে ফোন চালাতেই ব্যস্ত থাকে বেশি। আয়াজ সুব্রতার দিকে না তাকিয়ে আরিস চৌধুরীর পাশে চেয়ারে বসতে নিলেই আদিল বলে উঠে, আরে সুব্রতাপুর পাশের চেয়ার খালি থাকতে তুমি ওখানে বসছো কেন ভাইয়া? আয়াজ ধমকে উঠল, চুপ, এত কথা বলিস কেন? চুপচাপ খা। কি ব্যাপার আয়াজ, এসেই আদিলকে ধমকাধমকি করছিস কেন? বেচারা কি করেছে? মিহানের কণ্ঠ শুনে ফিরে তাকালো আয়াজ। মিহান ডাইনিং রুমের দরজায় দাঁড়িয়ে প্রশ্ন চোখে তাকিয়ে আছে। ওকে দেখেই আয়াজের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। যথাসম্ভব নিজেকে শান্ত রাখলো আয়াজ। আরিস চৌধুরীর পাশে চেয়ারে বসতে যেও আর বসলো না। এগিয়ে এসে আদিলকে পাশ কাটিয়ে সুব্রতার পাশে বসতে বসতে গমগমের স্বরে জবাব দিল, আরিস চৌধুরী, আলিনা, ফারহানা চৌধুরী, নাসরিন চৌধুরী ওরা সবাই ব্যাপারটা খেয়াল করলেন। আদিল তো মিটিমিটি হাসছে, সাদাব নিজের মতো খাওয়ায় ব্যস্ত। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। সুব্রতা একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল আয়াজের থেকে। মিহান আরিস চৌধুরীর পাশে ফাঁকা চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, কেমন আছিস? এলি কখন? ব্যবসা চলছে কেমন? আয়াজ খেতে খেতে বলে, এই তো সব ভালোই। আয়াজের এমন জবাবে মিহান বুঝলো আয়াজ ওর সাথে কথা বলতে আগ্রহী নয়। অতঃপর খাবার টেবিলে নীরবতা চলল কিছুক্ষণ। নাসরিন চৌধুরী খাবার এগিয়ে দিচ্ছেন সবাইকে, টুকটাক কথা বলছেন আয়াজের সাথে, এটা ওটা এগিয়ে দিচ্ছেন ছেলেকে। আয়াজ অল্প করে খাবার নিল। খিদে নেই, তবুও এখন এখানে বসে খেতে হবে। অন্তত সুব্রতাকে দেখে রাখার জন্য হলেও এখানেই বসে থাকবেও। মায়ের ঘরে খাবার দিয়ে ডাইনিংয়ে এসে সবাইকে খেতে দেখে মীরা বলে উঠে, ছোট মামি কোথায় বসবো আমি? আদিল আশপাশে তাকায়, কোনো চেয়ার খালি নেই। মীরার দিকে ঘুরে বলে, দেখতেই পাচ্ছিস বড়রা সবাই বসে আছে, অভদ্র মেয়ে, রুমে যা, ইরা তোর খাবার রুমে নিয়ে যাবে। নাসরিন চৌধুরী চোখ পাকিয়ে ধমকে ওঠেন, এগুলো কোন ধরনের ব্যবহার আদিল? ছোট বোনদের সাথে কেউ এইভাবে কথা বলে? খাওয়া শেষ হলে ওঠ তাড়াতাড়ি, এমনিতেও তো কম ভাত নিয়েছিস। আদিল বিরক্তি নিয়ে দ্রুত শেষ লোকমাটুকু মুখে তুলে উঠে যায় টেবিল থেকে। মীরা এক পলক তাকিয়ে বসে পড়ে আদিলের চেয়ারে। হাত ধুয়ে ফের মিনিট দুয়েকের মাথায় আদিল একটা টুল নিয়ে এসে আয়াজের পাশ ঘেঁষে বসে। আয়াজ রাগী দৃষ্টিতে তাকাতেই আদিল ফিসফিস করে বলে, প্লিজ বসতে দাও, এখানে এখন জরুরি কথার গন্ধ পাচ্ছি আমি। আয়াজ কিছু বলার আগেই আরিস চৌধুরী জিজ্ঞেস করে ওঠেন, আয়াজ, সুব্রতা, তোমাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে তো? ঠিকঠাক পরিচিত হয়েছে তো? মানহাস চৌধুরী জিজ্ঞেস করেন, কি শুভ্রা, কেমন দেখলে আয়াজকে? পছন্দ হয়েছে তো আমার ছেলেকে?
ছোট চাচার এমন প্রশ্নে পরিবারের সবার সামনে সুব্রতা 2 সেকেন্ডের জন্য থতমত খেয়ে যায়। সবাই ওর দিকে তাকিয়ে আছে। সুব্রতা অস্বস্তিতে শুকনো ঢোক গিলে একবার জগ থেকে গ্লাসে পানি নিয়ে চুমুক দেয়। নিজের নেওয়া সিদ্ধান্ত সবাইকে জানাতে প্রস্তুত হয়। এদিকে আয়াজের খাওয়া বন্ধ হয়ে গেছে, মাথা নিচু করে রেখেছে সে। এখনই সুব্রতা নিশ্চয়ই সবার সামনে বিয়েটা ভেঙে দেবে। দুই পরিবারের সবার মুখের হাসি হয়তোবা মুহূর্তেই মিলিয়ে যাবে। আর মিহান প্রস্তাব রাখবে সুব্রতাকে বিয়ে করার। শেষ মুহূর্তে এসে হারিয়ে ফেলবে তার শুভ্র মেঘকে। ওদিকে ফারহানা চৌধুরী, নাসরিন চৌধুরী ওনারা দুজনেই বেশ চিন্তিত। মেয়েটা কী সিদ্ধান্ত নিয়েছে কে জানে। আয়াজের সাথে সমস্ত কিছু খোলামেলা আলোচনা করেছে তো। এত সব প্রশ্ন দুই জায়ের মাথায় ঘুরপাক খাচ্ছে। সুব্রতা পানির গ্লাসটা রেখে নরম গলায় বলে উঠল, জি চাচ্চু। মানহাস চৌধুরী আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আয়াজ ভীষণ চমকালো। সুব্রতা যে ধরনের মেয়ে তাতে আয়াজ ভেবেছিল সবার সামনে বিয়ে ভেঙে দেবে। সুব্রতার উত্তরে অবাক হলেও আজ আয়াজের সবচেয়ে আনন্দের দিন। মেয়েটা ওকে বিয়ে করতে আপত্তি জানায়নি। ভালোবাসার মানুষটা অবশেষে নিজেরই হবে ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আয়াজ। সুব্রতার সম্মতিতে নাসরিন চৌধুরীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফারহানা চৌধুরীও নিশ্চিত হলেন যে মেহের চৌধুরী সেদিন আয়াজের নামে মিথ্যা বদনাম দিয়েছিল। আদিল তো আয়াজের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসেই যাচ্ছে। মিহানের চেহারার ভঙ্গিতে তেমন কিছু বোঝা গেল না। ইরা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ। ভাই আর মা যে এই বিয়ে ভাঙতে বসে আছে সেটা ও জানে। তাই সবাই এখানে খুশি হলেও মিহান যে খুশি হয়নি সেটা ইরা ভালোই জানে। আরিস চৌধুরী মুচকি হেসে বলেন, বিয়ের আগে দেখা সাক্ষাৎ হওয়াটা প্রয়োজন ছিল। যেহেতু সুব্রতা একবারও এর আগে দেখেনি আয়াজকে, তাই বিয়ের আগেই একে অপরকে জেনে নেওয়া জরুরি ছিল। যাক, এবার বিয়েটা ভালোভাবে হয়ে গেলেই হয়। আগামী বৃহস্পতিবারেই তো ওদের বিয়ের দিন আমরা ঠিক করে রেখেছিলাম মানহাস। জি ভাই, সব কিছু ঠিকঠাক। বিয়ের প্রস্তুতি তো প্রায় নেয়াই আছে। আয়াজ খাওয়া শেষ করে উঠে গেল চুপচাপ। সুব্রতাও আর খেলো না, দ্রুত বেরিয়ে গেল। হাত ধুয়ে রুমে যাওয়ার সময় আয়াজের মুখোমুখি হলো সুব্রতা। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। সুব্রতা বিরক্তি নিয়ে বলে উঠল, তানভীর সরুন, আমি রুমে যাব। আয়াজ প্রশ্ন করল, তানভীর? 2 বছর ধরে তো এই নামেই চিনি, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আমার আপত্তি নেই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আপনার কোমল কণ্ঠে তানভীর নামটা শুনলে হৃৎপিণ্ডটা বোধ হয় দ্বিগুণ হারে স্পন্দিত হয় শুভ্রমেঘ। সুব্রতা তাকালো আয়াজের মুখপানে। ছেলেটা মুচকি হাসছে। সুব্রতা সতর্ক দৃষ্টিতে আশেপাশে চেয়ে শক্ত গলায় বলে উঠল, এত খুশি হবার কিছু নেই তানভীর। বেশ কিছু বিষয় চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, নয়তো আপনাকে আমি কিছুতেই বিয়ে করতাম না। আয়াস ব্যাপারটা সহজভাবেই নিল, কেননা ও জানতো সুব্রতার রাজি হবার পেছনে কোনো না কোনো কারণ তো আছেই। ঠোঁটের কোণে মনোমুগ্ধকর হাসির রেখা বজায় রেখেই বলে উঠল, সমস্যা নেই শুভ্রমেঘ, আপনি আমায় ভালো না বাসলেও হবে, আমি ম্যানেজ করে নেব। গত 2 বছর ধৈর্য ধরে থাকতে পারলে এখনও পারবো। ব্যাস, শুধু সারা জীবনের জন্য আমার হয়ে যান। আমি কথা দিচ্ছি আপনাকে অনেক ভালো রাখবো। শুধু একটাই অনুরোধ, কখনো দূরে সরিয়ে পর করে দিবেন না প্লিজ। সুব্রতা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আয়াজের দিকে। ওই চোখে ওর জন্য এক আকাশ সমান ভালোবাসা রয়েছে। তা কি সুব্রতা পড়তে পারলো, মাপতে পারলো ভালোবাসার গভীরতা? আয়াজ চেয়ে রইল সেভাবেই। সুব্রতা দৃষ্টি সরিয়ে ফের কণ্ঠে বিরক্তির রেশ টেনে বলে উঠল, তানভীর, আমি ঘুমাবো, রুমে যেতে দিন। ভরা বাড়িতে কেউ দেখে ফেললে ব্যাপারটা ভালো দেখাবে না। আয়াজ নড়ল না 1 ইঞ্চিও। ট্রাউজারের পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে দরজায়। সুব্রতার বিরক্তিমাখা চেহারায় তাকিয়ে আয়াজ আওড়ালো, জাস্ট 2 মিনিট, একটু দেখতে দিন প্লিজ। শেষ কয়েকটা দিন ভীষণভাবে মিস করেছিলাম আপনাকে। সুব্রতা চাইলেও আয়াজের দিকে। আয়াজের চোখে নেশা। সে একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন জনম জনম না দেখার তৃষ্ণা মেটাতে ব্যস্ত আয়াজ। 2 মিনিটের জায়গায় পেরোলো মিনিট 10। সুব্রতা ফের ডেকে উঠতেই আয়াজ সোজা হয়ে দাঁড়ালো। যেতে যেতে বলে উঠল, শুয়ে পড়ুন, দরজা আটকে নিন ভালো করে, রাতে রুম থেকে বেরোবেন না কিন্তু। শুভরাত্রি। সুব্রতা এক পলক আয়াজের যাওয়ার পানে তাকিয়ে রুমে চলে এলো। দরজায় সিটকিনি তুলে দিয়ে বিছানায় এসে শরীর এলিয়ে দিল। ভীষণ ক্লান্ত সুব্রতা। আজ ওর মস্তিষ্কে কম ধকল যায়নি। আয়াজকে নিয়ে মনোমস্তিষ্কের দ্বন্দ্ব কাটলেও মেহের চৌধুরী আর মিহানকে ওর সুবিধার লাগছে না। আয়াজের বলে যাওয়া শেষ কথাগুলো ওর ধারণাকে আরও শক্তপোক্ত করেছে। মিহানের কথা মনে হলেই রাগে মাথা ফেটে যায় সুব্রতার। একটা মানুষ এমন নির্লজ্জ হয় কিভাবে? সেদিন রুমে ঢুকতে নিষেধ করে দেওয়ার পরেও নিজে থেকে সেদে সেদে এসে আজ সকালেও কথা বলছিল। সুব্রতা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল সব কিছু। অতিরিক্ত ভাবনার ফলে শরীর মস্তিষ্ক সব ক্লান্ত হয়ে পড়েছে। চোখে ঘুমেরা এসে ভিড় জমিয়েছে।
সুব্রতা গায়ে কাঁথা টেনে পাড়ি জমালো ঘুমের দেশে। সেদিনের ঘটনার পর রুমের বারান্দায় আসা হয়নি আদিলের। তবে আজ হঠাৎ কি মনে করে বারান্দায় পা রাখলো। রাত তখন 12:02। বারান্দার গ্রিলে হাত রেখে তাকালো ইফরার বারান্দার সঙ্গে লাগোয়া রুমটা বন্ধ দরজার দিকে। রুমের জানালার পর্দা হালকা উঠছে। গত 2 দিন মেয়েটার সাথে আর দেখা হয়নি। আগামীকাল তো সাদা বালিনার রিসেপশন প্রোগ্রামে আসবে। ইফরাদের সাথে বেশ ভালো সম্পর্ক চৌধুরী বাড়ির। কালকে মেয়েটা আসবে ওদের বাড়িতে, দেখা হবে আবারও ভাবতেই ফোঁস করে একটা শ্বাস ফেলল আদিল। সেদিনের ঘটনার পর মেয়েটার সাথে দেখা হলেই কেমন যেন অস্বস্তি হয় আদিলের। সিগারেট ধরালো আদিল। সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিতেই ইফরার কণ্ঠস্বর কানে এলো, তুমি আবার কবে থেকে এসব খাও আদিল? ইফরার কণ্ঠ আচমকা কানে পৌঁছাতেই আদিল বিস্ফোরিত নয়নের সামনে তাকালো। ইফরা জানালার পর্দা সরিয়ে নাক মুখ কুঁচকে চেয়ে আছে এদিকে। আদিল থতমত খেয়ে সিগারেটটা ফেলে দিল। ভাবতেও পারেনি মেয়েটা দেখে ফেলবে। এ কি, আপনি এত রাতে ঘুমাননি এখনো? জেগে জেগে পরের বাড়ির ছেলেকে পাহারা দিচ্ছেন? লজ্জা লাগে না? লজ্জা আমার লাগবে কোন দুঃখে? লজ্জা তো তোমার হওয়া উচিত। একটা মেয়ের রুমের বারান্দার সামনে দাঁড়িয়ে রাত বিরতে সিগারেট খাচ্ছ? দেখো, এইসব সিগারেট ফিগারেট আমার পছন্দ নয়। আরেকদিন খেতে দেখি শুধু। আপনার পছন্দ অপছন্দে আমার কিছু যায় আসে না। মানহাস আঙ্কেলকে কালকেই বলি তাহলে। বাবার নাম শুনে আদিল শুকনো ঢোক গিলল। আদিলের চেহারা দেখে হেসে ফেলল ইফরা। বলে উঠল, কি হলো, সব হাওয়া বেরিয়ে গেল নাকি? বাবার কথা শুনে এত ভয় পাও? গুড গুড, ভ্যারি গুড। বাবা মাকে ভয় পাওয়া ভালো। কথাটা বলেই হাসতে হাসতে পর্দা টেনে দিল ইফরা। আদিল বোকার মতো তাকিয়ে রইল ইফরার রুমের জানালার পানে।